আবুতুল্লাহকে ঢুকতে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে যে যেখান থেকে আইটিভি নিয়মিত মুক্ত সংলাপ দেখছেন, সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ফেনী ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আমাদের সাথে যুক্ত রয়েছেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী। আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজকে আমাদের এই বিষয় করোনাকালীন বাংলাদেশ কোন পথে রাজনীতি, এই বিষয়ের উপরে মূলত আমাদের আজকের শিরোনাম। আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা নতুন করে বলবো না, আমি নতুন করে আগামীকাল থেকে আরো 1 সপ্তাহ লকডাউন দিচ্ছে। যদিও সরকার বলছে লকডাউন কড়াকড়িভাবে হবে, কিন্তু প্রথম লকডাউনের আজকে সম্ভবত 6ষ্ঠ দিন ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। তো স্বাস্থ্য সেবায় অনিয়ম এবং প্রাসঙ্গিক, মানে করোনাকালীন বাংলাদেশ দেশের অর্থনীতি এবং আমাদের স্বাস্থ্য সেবায় যে অনিয়ম দুর্নীতি, এই বিষয়গুলো আশা করি আলোচনায় উঠে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন যে করোনার প্রথম দিকে প্রস্তুতি হিসাবে বসুন্ধরা গ্রুপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আইসোলেশন সেন্টার হয়েছিল। সেখানে প্রায় 2000 শয্যা হাসপাতাল করা হয়েছিল। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এই হাসপাতালটি নাকি অনেক তো হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলছেন এই ওই সময় এই হাসপাতালের যে যন্ত্রপাতি এবং রোগী না আসার কারণে এবং আক্রান্ত রোগীর সংখ্যা কম হওয়ার কারণে এই বিষয়গুলো সারা দেশের হাসপাতালগুলোতে বন্টন করা হয়েছে। এই বিষয়ে আমাদের আলোচনায় অবশ্যই সব আসবে। আমি প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আইটিভির অগণিত দর্শক শ্রোতা, কলা কৌশলী, আপনি উপস্থাপক হুমায়ুন কবির ব্যাপারী এবং আজকের সহ আলোচক হিসেবে এসেছেন দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব। একজন আমাদের অনেক গৌরবের মানুষ, অহংকারের মানুষ, যিনি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। আরেকজন সহ আলোচক হিসেবে এসেছেন বীর মুক্তিযোদ্ধা, গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনাদের সবাইকে আমাদের গণদলের পক্ষ থেকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। আলোচনা আপনি শিরোনাম রেখেছেন করোনাকালীন অবস্থা এবং কোন পথে বাংলাদেশ রাজনীতি। আমি আলোচনার প্রারম্ভে যে কথাটা বলতে চাই যে আমাদের জীবনটা আগে না জীবিকাটা আগে। যদি আমাদের জীবনকে আগে নির্ধারণ করি, তাহলে আমি আশা করব আমাদের সরকার, যারা এখন ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, শাসক গোষ্ঠী, তাদের প্রতি আমার আহ্বান যে করোনা মহামারীর নামে যে লকডাউন যে নাটক চলছে দেশে, এই নাটক থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আগে জীবনকে বাঁচানোর জন্য নির্ধারণ করতে হবে। জীবিকাটা আমরা পরে নির্ধারণ করতে পারি, বেঁচে থাকলে জীবিকা হবেই। দেশ, মানুষ যদি বেঁচে থাকে, দেশ যদি থাকে, তাহলে জীবিকা আসবে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি চলবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যদি এই মহামারীর হাত থেকে মানুষকে রক্ষা করতে হয়, সংক্রমণ হার যদি কমাতে হয়, তাহলে লকডাউনটা কড়াকড়ি, যে শব্দটা সরকারের অনেক মন্ত্রীরা বলেন, কড়াকড়ি। আর আপনি উপস্থাপক, সঞ্চালক সাহেব, আপনি বলছেন ঢিলাঢালা লকডাউন।
লকডাউন চলছে। লকডাউন যদি করতে হয়, আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে কারফিউ আকারে এই লকডাউন দিতে হবে। এটাকে কারফিউ আকারে যদি না দেওয়া হয়, তাহলে মানুষের চলাচলটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। নিয়ন্ত্রণ করা না গেলেই সংক্রামক হাত থেকে মানুষকে বাঁচানো যাবে না, এই মহামারীর হাত থেকে মানুষগুলোকে রক্ষা করা যাবে না। তো কারফিউ আকারে দিতে হলে আপনাকে প্রথম অসহায় মানুষগুলোর খাদ্যের নিরাপত্তা বিধান করতে হবে। খাদ্যের নিরাপত্তা বিধানের পাশাপাশি আপনাকে চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। চিকিৎসার পাশাপাশি আপনাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে হবে। যদি তা না করা হয়, কারফিউ দিয়েও মানুষ রক্ষা করা যাবে না, মানুষকে বাঁচানো যাবে না। সে কারণে আমি বলবো কারফিউ আকারে দিয়ে আপনাকে লকডাউনটা কার্যকর করতে হবে। কার্যকর করতে গেলেই আমি যেটা আমাদের দল থেকে এর আগে গত বছর যখন করোনা মহামারী শুরু হয়, তখন আমরা বলেছিলাম যে আমাদের সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত রক্ষাকারী বাহিনী, তারপরে আমাদের এলিট ফোর্স যেটা আছে, র্যাব সহ সকল বাহিনীর সমন্বয়ে যৌথভাবে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের মাধ্যমে আপনাকে খাদ্যের নিরাপত্তা বিধানের ব্যবস্থাটা করতে হবে এবং মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে হবে। এবং এই যৌথ বাহিনীর মাধ্যমে একটা তালিকা প্রণয়ন করতে হবে অসহায় মানুষগুলো। তাহলে সঠিক তালিকা নির্ধারিত হবে এবং অসহায় মানুষগুলো তার পাবে। এই কথাগুলো আমি বলছি এই কারণে, অনেকে হয়তো ভাবতে পারেন হঠাৎ করে গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী সশস্ত্র বাহিনীর কথা নিয়ে আসলেন কেন? আমরা নিয়ে আসছি এই কারণে, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা দেখেছি আমাদের দেশে বিভিন্ন দুর্যোগ, মহামারী, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, প্রাকৃতিক দুর্যোগের আমরা পড়েছিলাম। সেই দুর্যোগ মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা কাজে লাগিয়েছিলাম এবং তারা সফলতার সহিত সেটা সুসম্পন্ন করেছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন। আজকে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা বাহিনী যেখানে আমার দেশের সুনাম অর্জন করছেন, সেখানে তারা একটা ব্যবস্থা সুন্দরভাবে করতে পারেন, সুনাম অর্জন করতে পারে, দেশের গৌরব উজ্জ্বল ভূমিকায় নিয়ে যেতে পারে দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে। তাহলে আমরা আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে কাজে লাগাবো না কেন? কাজে লাগানোর কথা আমি এই কারণে বলছি, গতবারের যে তিক্ত অভিজ্ঞতা আপনারা জানেন যে ত্রাণের সামগ্রী চুরি, সোকল যেসব জনপ্রতিনিধি আছেন, আমি সোকল বলবো, এরা বিনা ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন জবরদখলের মতন। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তাদের যে লুণ্ঠনের যে তাণ্ডব আমরা দেখেছি গতবারে। বিশেষ করে আপনারা জানেন গতবারে মাননীয় প্রধানমন্ত্রী তিনি 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং সেই টাকা কিভাবে লুণ্ঠিত হয়েছে, মানুষ সেই টাকা পায় নাই। সেই কারণে এবারও আমরা দেখলাম যে 36 লক্ষ কৃষক পরিবারকে তারা এটা করবেন। তো সেইখান থেকে, সে অভিজ্ঞতার থেকে আমি মনে করি দলীয় নেতা কর্মীদের হাতে, সকল জনপ্রতিনিধিদের হাতে যদি মানুষের সেবার জন্য এই সম্পদ তুলে দেওয়া হয়, সেটা লুণ্ঠিত হবে, তাহলে সাধারণ মানুষ এটা পাবে না। সেই কারণে দেশপ্রেমিক সেনাবাহিনীকে যদি সকল বাহিনীকে যৌথভাবে দায়িত্ব দেওয়া হয়, তাহলে মানুষগুলোকে রক্ষা করা যাবে এবং এই বিলি বন্টনটা সঠিকভাবে চলবে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাহলে মানুষগুলোকে রক্ষা করা যাবে। সেই কারণে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী, যেহেতু আমার গৌরব উজ্জ্বল ভূমিকা, দেশপ্রেমিক সেনাবাহিনী আমার স্বাধীনতার যুদ্ধে গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, সেই কারণে তাদেরকে কাজে লাগানো দরকার বলে আমি মনে করি। আরেকটি কথা বলা দরকার, গতবারের বাজেটের পূর্বে আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি উত্থাপন করেছিলাম যে কৃষি খাতে বাজেট বরাদ্দ করার জন্য,
এবং স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করার জন্য। আমরা কি দেখলাম, স্বাস্থ্য খাতে বাজেট কিছুটা বাড়িয়েছেন, কিন্তু ওনারা থোক বরাদ্দ রেখেছিলেন 10,000 কোটি টাকা। আমরা পরিষ্কার বলছিলাম যে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ না রেখে পরিকল্পিতভাবে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছেন, সেখানে একটি করে আইসিইউ, এবং প্রত্যেক জেলা সদরে 250 বেডের হাসপাতাল আছে, সেখানে 5টা আইসিইউ করা দরকার। এবং পরিকল্পিতভাবে যদি করা যেত তাহলে এটা 1 বছরে এটা সুসম্পন্ন করা সম্ভব ছিল। তারপরে আমাদের কমিউনিটি হাসপাতালগুলো আছে, প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি হাসপাতালগুলোকে যদি স্বাস্থ্যসেবার ইয়েটা বাড়িয়ে দেওয়া যেত, সেখানে যদি ডাক্তার দেওয়া হতো, তাহলে সেই সেবাটাও মানুষ পাইতো। যে আমার সাংবিধানিক যে অধিকার চিকিৎসা পাওয়া, সেই অধিকার কিছুটা হলো করা যেত। কিন্তু আমরা কি দেখলাম, সে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ আজ কোথায়? আজকে পার্লামেন্টে সেটার কোনো হিসাব নাই। মাসুদ ভাই পার্লামেন্টে আছেন, মাসুদ ভাই হয়তো বলতে পারবেন ভালো। আর যদি না হয়ে থাকে তাহলে এই থোক বরাদ্দর টাকাটা কোথায় গেলে, এটার জবাবদিহিতা খুব দরকার। এটা জনগণের ট্যাক্সের টাকা, আমাদের টাকা, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের টাকা। এই টাকাগুলো লুণ্ঠিত হতে পারে না। সেই কারণে আমি মনে করি আজকে স্বাস্থ্য খাতকে আরো উন্নত করা দরকার। স্বাস্থ্য খাতের যে বেহাল চিত্র, যে দুর্নীতির যে চিত্র আমরা গত 1টি বছর দেখেছি, যে লুণ্ঠনের যে মহামারী, স্বাস্থ্য খাতে যে একজন ড্রাইভার 1,000 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একজন পিয়ন কোটি কোটি টাকার মালিক, একজন পিয়ন একজন ড্রাইভার কোটি কোটি টাকার মালিক তো হতে পারে না, সেই অধিদপ্তরের যদি অধীনস্থ বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এর সাথে জড়িত না থাকে। দেখলাম আপনি যে কথাটা নিয়ে আসলেন, বসুন্ধরার এখানে 31 কোটি টাকার হাসপাতাল উদাও, একটা মগের মল্লুকের মতন। কোথায় গেছেন ওনারা? একটা সাদামাটা ব্যাখ্যা দিলেন, সারা দেশের হাসপাতালগুলোতে এই যন্ত্রপাতিগুলো সরবরাহ করছেন। কোন হাসপাতালে দিয়েছেন, কোথায় দিয়েছেন, সেটা জানা দরকার, সেটা মানুষ জানতে চায়। তো যেহেতু পার্লামেন্ট আছে, পার্লামেন্টের মাধ্যমে যেহেতু আজকে মাসুদ ভাইকে পাওয়া গেছে, মাসুদ ভাই যেহেতু পার্লামেন্টে আছেন, আমাদের তো কোনো সুযোগ নাই, আমার আর দাদার তো কোনো সুযোগ নাই পার্লামেন্টে এই জবাবদিহিতা নেওয়ার জন্য। কিন্তু আমরা এই জবাবগুলো পেতে চাই, আমরা এই জিনিসগুলা দেখতে চাই। যে আমরা যে কথাটা বলতে চাই, যে যদি উপজেলা ভিত্তিক যদি আপনার আইসিইউর ব্যবস্থা করা হতো, তাহলে এই ঢাকায় এই প্রেশারটা আসতো না। আজকে যে মানুষ রোগীরা আহাজারি করতেছেন, হাসপাতালে আইসিইউর জন্য অপেক্ষা করতে হয় রোগীকে। একটা রোগী হয় মারা যেতে হবে, না হলে সে বেরিয়ে আসলে আরেকটা রোগী আওলা ভাই, আইসিইউ আমি আপনার সেবা কাছে পাবে। আবার আসবো। আমি একটু রেজাবতুল্লাহ চৌধুরীর থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জনাব রেজাবতুল্লাহ চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমাদের শিরোনাম হলো করোনাকালীন বাংলাদেশ, কোন পথে রাজনীতি। তো রাজনীতি তো এখন বিভিন্নভাবে করোনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন, হেফাজত ইসলাম বাংলাদেশের মানে সহিংস কাণ্ড এবং হেফাজতের সাথে সরকারের সখ্যতা, পরবর্তীতে আহমেদ শফি সাহেব মৃত্যুর পরে নতুন হেফাজতের আবির্ভাব, তার মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য, হরতাল। এর মধ্যে আপনি জানেন যে হেফাজতের নেতাদেরকে গণগ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়ের উপরে আপনার কিছু আলোচনা। আরেকটা বিষয় হলো, আপনি নিশ্চয়ই জানেন করোনাকালীন লকডাউনে পূর্বে মানে মার্চে, মানে গত বছরে 2020 সালের মার্চে 4টা মাস থেকে কোনো করোনা বাংলাদেশে শনাক্ত হয়েছে। তার পরবর্তীতে সরকারের যেই ঢাকঢোল পিটিয়ে যে প্রস্তুতির কথা বলা হয়েছিল, এখন তো তাতে মনে হচ্ছে বিভিন্ন জায়গায় যে আইসিইউর ক্রাইসিস, হাসপাতালে আইসোলেশন, বিভিন্ন প্রসঙ্গে আমরা শুনতে পাচ্ছি যে অনিয়ম, দুর্নীতি। এই প্রসঙ্গগুলো আপনার বিএনপির নেতা হিসেবে আপনার জবাব চাচ্ছি, জনাব রেজাবতুল্লাহ চৌধুরী। ধন্যবাদ জনাব ব্যাপারী সাহেব। করোনাকালীন সময়ে বাংলাদেশের রাজনীতি কোন পথে, দিকভ্রান্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি। কারণ বাংলাদেশের রাজনীতি এখন কোনো দিক নির্দেশনা নেই, কোথায় কিভাবে রাজনীতি পরিচালিত হবে কেউ বুঝতেই পারে না। কেন পারে না?
আজকে যে প্রসঙ্গ আপনি টানলেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে বর্তমান সরকারের সবচেয়ে বড় সখ্যতা ছিল। আমরা দেখেছি কওমি নেত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সরাদ্দ উদ্যানে তাদের আলেম ওলামা মাশায়েখদের হেফাজতের মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তাদের অনেক দাবি দাওয়াই তিনি পূরণ করেছিলেন। সেই হিসেবে সবাই যেন রাজনৈতিক এক প্রচ্ছন্ন তাদের একটা সম্পৃক্ততা। এর আগে নির্বাচনকালীন সময়ে এই হেফাজত ইসলামের সাথেই একটা 5 দফা চুক্তি হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, বর্তমান সরকারের সাথে। এইভাবেই এই সরকারের প্রত্যক্ষ মদতে হোক বা প্রত্যক্ষ সহযোগিতা হোক, হেফাজত ইসলামের এই যে বর্তমান অবস্থা, এই অবস্থার পিছনে মূল প্যাট্রোনাইজ করছে সরকার। অর্থাৎ সরকার এখন দোষারোপ করছে যেদের প্যাট্রোনাইজ করছে বিএনপি, জামাত এবং হেফাজত এক হয়ে গেছে। এটা দোষারোপ কেন করছে? যে নিজের দোষটাকে ঢাকার জন্য এই কথাগুলো তারা বলছে। কারণ এই হেফাজতে ইসলামকে আজকে যে পর্যায়ে আনা হয়েছে, এই পর্যায়ে আনার পিছনে বর্তমান সরকারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এবং আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসলেন, তখন হেফাজত ইসলাম একটা কর্মসূচি দিলেন। কর্মসূচি আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট যিনি ব্রিটেনে সফর করতে গিয়েছিলেন, সেই মার্কিন প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে দেশের লক্ষ লক্ষ জনগণ মিছিল করেছে, কোনো টিয়ার গ্যাসও হয়নি, লাঠিচার্জও হয়নি। এটা মানুষের অভিব্যক্তি, অভিপ্রায় প্রকাশ করতেই পারে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। হেফাজত ইসলাম মোদী সাহেবের যে ভূমিকা ছিল, সাম্প্রদায়িক ভূমিকা, ভারতের যে মুসলমান নিধনের যে ভূমিকা, সেই ভূমিকার প্রতিবাদে তারা ঢাকা শহরে প্রতিবাদ সমাবেশ করেছিল। কিন্তু সেখানে গুলি চালালেন কেন? এই যে কয়েকজন মানুষ শাহাদত বরণ করলেন, শহীদ হলেন, মারা গেলেন, এই গুলি চালানোর কি দরকার ছিল? এমন কি প্রয়োজন হলো যে সেখানে গুলি চালাতে হবে? এটা হলো সবচেয়ে বড়, কারণ এটা হলো আমার কাছে মনে হচ্ছে মেকিং গেম। বাংলাদেশে উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে, এটাকে দেখাতে হবে বিশ্বকে, দেখিয়ে আমার অবস্থানকে আমি সুদৃঢ় করতে চাই। এই রাজনীতিটাকে সামনে নিয়ে আসার জন্যই হেফাজত ইসলামকে তারা ব্যবহার করেছে। আজকে হেফাজত ইসলামকে তারা গণগ্রেপ্তার শুরু করেছে। গণগ্রেপ্তার শুরু করেছে এই কারণে যে আই ওয়াশ দেওয়ার জন্য এই লকডাউনের মধ্যে তাদের গণগ্রেপ্তার শুরু করছে। হেফাজতে একটা গ্রেপ্তার হলে বিএনপি 10 জনকে গ্রেপ্তার করা হচ্ছে, হেফাজতের একজনকে গ্রেপ্তার করা হলে অন্য রাজনৈতিক দলের 5 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এইভাবে একটা গণগ্রেপ্তার চলছে, যেটা আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে ক্র্যাকডাউন, একটা ক্র্যাকডাউন চলছে লকডাউনের নামে। একটা বিরোধী মতবাদকে বিনাশ করার জন্য এই ক্র্যাকডাউন শুরু হয়েছে। সেখানে আজকের এই প্রেক্ষাপটে রাজনীতি এখন দিকভ্রান্ত হয়ে গেছে। কোথায় যাবে, কোন পথে যাবে রাজনীতি? রাজনীতি যে পথেই যাক না কেন, একটা পর্যায়ে চলে আসতে হবে তাকে। গণতান্ত্রিক সহনশীলতার মধ্য দিয়ে রাজনীতিকে একটা পরিবেশে অবয়বে আনতে হবে। সে অবয়বটা হবে গণতান্ত্রিক মূল্যবোধ। এই গণতান্ত্রিক মূল্যবোধ না থাকলে যতই আপনি উন্নয়ন করেন না কেন, এই উন্নয়ন ধুপে টিকবে না। এই উন্নয়ন ধুপে টিকবে না এই কারণে যে আমরা দেখেছি গণতান্ত্রিকহীন দেশে যত উন্নয়ন হয়েছে সেগুলো কিন্তু স্টেবিলিটি থাকে না, সাস্টেনেবল হয়নি। তাই আজকে আমি মনে করি যে আপনাকে যত কর্মকাণ্ড করছেন, যত উন্নয়ন করছেন, সবগুলোকে সাস্টেনেবল করার জন্যই আপনি গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি স্তরে। একটা ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, যত অধিকার কথা, মৌলিক অধিকারের কথা বলি না কেন, এগুলো প্রতিষ্ঠা করতেই হবে। কারণ একটা প্রাতিষ্ঠানিক এই অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে না পারলে আমরা কেউই কিন্তু নিরাপদ থাকবো না, দেশও সাংবিধানিক ভাবে একটা অচল অবস্থানে চলে যাবে। তাই আমি মনে করি যে আজকের রাজনীতিকে সুষ্ঠু ধারা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে আগে প্রয়োজন হলো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। সরকার বিরোধী দল, আজকে দেশে দুর্যোগ চলছে, মহামারী, অতিমারী, এর নামে চলছে সুনামি। সারা পৃথিবীতে এখন সুনামি ছড়ানো হয়ে গেছে। ভারত ট্যাকেল করতে পারছে না, একটা বেডে 2-3 জন রোগী শুয়ে দিচ্ছে ভারতে। আজকে বাংলাদেশে আমরা আমাদের কি অবস্থা? এখানে একজন বক্তা বলতেছিলেন, গোলাম মাওলা চৌধুরী সাহেব বলছেন, মানে বসুন্ধরা সে হাসপাতাল গেল কোথায়? 31 কোটি টাকা দিয়ে যে হাসপাতালগুলো হলো, সে গেল কোথায়? রাতারাতি চলে গেল, কেউ জবাব দিতে নাই। আজকে আমরা দেখেছি চায়নাতে 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে হাসপাতাল তৈরি করছে। আমাদের সেনাবাহিনীকে যদি বলা হয়, আমি মনে করি ফিল্ড হসপিটালের মাধ্যমে 7 দিনের মধ্যে হসপিটাল তৈরি করে মানুষের সেবায় তারা যেতে পারে। এই ক্যাপাবিলিটি আমাদের সেনাবাহিনী আছে। সারা পৃথিবীতে আমাদের সেনাবাহিনী একটা বিশাল
মানে গৌরব অর্জন করেছেন। কেন করেছেন? যে আমাদের সেনাবাহিনী প্রশিক্ষিত, দেশপ্রেমিক। এই সেনাবাহিনীকে যদি আজকে আমাদের সেবায় নিয়োগ করা হয়, আমরা মনে করি যে এই সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান সুনামি, এই অতিমারির যে আরে সুনামি মাইরা, চলছে, করোনার যে সুনামি চলছে, এটা থেকে মানুষকে রক্ষা করতে পারবে। এছাড়াও পাশাপাশি আজকে গতবার আমরা দেখেছিলাম যে আমরা চিটাগাঙ্গে দেখেছি, চিটাগাঙ্গের পুলিশ কমিশনারের নেতৃত্বে দেখেছি যে মানুষের মধ্যে একটা খাবার বিতরণ করছেন, ঘরে ঘরে বাজার করে দিচ্ছেন, লাশ দাফন করছে আগে নাম পুলিশ। এই পুলিশ দিলে না কেন? মানবিক পুলিশে পরিণত হলো, অথচ গত কয়েকদিন ধরে দেখছি এই বেয়াদব হয়ে পুলিশ গেলে এখন হবে? মানুষের বিপক্ষে চলে যাচ্ছে। কেন এটা হবে? এই ধরনের বিচারে আচরণ কেন হবে? পুলিশকে মানবিক পুলিশ হতে হবে। মানবিক পুলিশ হতে হবে এই কারণে আমরা তো এদেশের মানুষ, এদেশের পুলিশ, এদেশের সেনাবাহিনী, এদেশের বিজেপি, এদেশের প্রশাসন, সবই তো এদেশের মানুষ। কাকে মারবেন আপনি? গরিব রিক্সাওয়ালা যখন যায় তাকে আটকে মেরে তার কাছে টাকা আদায় করা হচ্ছে। পঙ্গু একটা ছেলেকে আজকে দেখলাম ফেসবুকে, যে পঙ্গু ছেলের পেটে ভাত নাই, রিক্সা নিয়ে বেড়েছে, তাকে মেরে তাকে তার কাছে 1200 টাকা আদায় করা হচ্ছে। এটা কোন ধরনের অবস্থা? এই মানসিকতা কেন আমাদের মধ্যে আসবে? এই মানসিকতা থেকে আমাদের আসবে। আজকে আমাদের সরকারি বলেন, বেসরকারি বলেন, সকল দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের একটা অবস্থান তৈরি করতে হবে। আসেন দুর্যোগকালীন সময়ে আমার সকল দল মিলে আমরা একটা ঐক্যবদ্ধ করি যে আমার দেশকে বাঁচে, দেশের মানুষকে বাঁচে। দেশে মানুষ না থাকলে আমার দেশের রাজনীতি, আমার দেশের রাষ্ট্রনীতি, আমার সরকার এদিকে কি হবে? মানুষকে বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে আগে, জীবনের পরে জীবিকা। এবং জীবনকে বাঁচানোর জন্য আজকে সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন, সকল স্তরের জনাব মানুষগুলোকে আজকে রাজাবতুল্লাহ ঐক্যবদ্ধ হতে চৌধুরী, হবে। ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো। আমি এখন যাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি। শুনতে পাচ্ছেন? মিউট করা আছে। বলেন। হুম। আপনি নিশ্চয়ই তো গোলাম মাওলা চৌধুরী, রাজাবতুল্লাহ চৌধুরী বক্তব্য শুনছিলেন। সাম্প্রতিক ভাবে আমরা যে জিনিসগুলো দেখছি, যে বিভিন্ন জায়গায় যে কোনো ঘটনা, মানে ঘটনার পিছনে অনেক ঘটনা, রাজনীতির পিছনে রাজনীতি। এই যে সাল্লায় যে হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়ি ঘরে হামলা হলো, তদন্ত হলো, সম্মান কিন্তু কাল তদন্ত কোনো রিপোর্ট কিন্তু কাল জাতি এবং কেউ দেখতে পারে না কখনো, তদন্তের মধ্যে থেকে যায়। তা মূলত এই বিষয়গুলো আপনার আলোচনা আমরা প্রত্যাশা করি। আপনি একজন এই, সংখ্যালঘু মানুষ, অনেকে বলে সংখ্যালঘু, আমরা ওটা বলতে চাই না, আমরা মনে করি। তা এখন ওই যে লকডাউনের বিষয়টা আসলে আচ্ছা। সরকার বলেন যে কড়াকড়ি লকডাউন, কিন্তু কাল কড়াকড়ি লকডাউন একটু ঢিলে ঢালা এর দিকে এখন যাচ্ছে। কিন্তু কাল বিভিন্ন জায়গায় ব্যবসা, যারা ছোট ছোট ব্যবসায়ী, এদের তো ঘরে আহার নাই। তো সরকারের যে বরাদ্দ ছিল গত পূর্বে যে লকডাউন হয়েছিল এবং করোনাকালীন প্রথম দিকে, সেখানে জনপ্রতিনিধিদের মাধ্যমে যে ব্যবস্থাপনায় জনগণের কাছে মানে ক্ষুদ্রভাবে ডাউল চাউল এগুলা পৌঁছানোর কথা, সেগুলো তো বিভিন্নভাবে জাতিয়ে দেখতে পেলেন কি হলো না হলো। তো যাই হোক, এর মধ্যে আপনার বক্তব্য আমি চাই, জনাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি সংক্ষিপ্তভাবে মানে 4 থেকে 5 মিনিটের মধ্যে বক্তব্য উপস্থাপন করুন, তারপরে ঘুরে আবার আসবো। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির ব্যাপারী। আমার বন্ধু টিএম গোলাম মাওলা চৌধুরী এবং রাজাউদ্দৌলা চৌধুরীর বক্তব্য শুনলাম। তো আমরা অপেক্ষা করছি আমাদের খুবই আলোচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী এমপি মহোদয়। ওনাকে বহুদিন পরে আজকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনাকেও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে সমস্যার মধ্যে আমরা ঘূর্ণীয়মান, এটা তো শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের একটা বৈশ্বিক সমস্যা। এটার মধ্যে আমরা তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। সারা পৃথিবী যেভাবে জনগণ এটার বিরুদ্ধে এটা মানে একটা কি বলা যায়, এই ভাইরাসটা তো চোখে দেখা যাচ্ছে না, এমন একটা ভাইরাস, এটা বোঝাও যায় না কখন কার শরীরের মধ্যে অনুপ্রবেশ করে। হ্যাঁ, এতদিন শুনেছে হাসি কাশির মাধ্যমে, এখন শুনতেছে বাতাসের মধ্যেও এটা বিচরণ করছে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এখানেও নাকি এটা অনুপ্রবেশ ঘটতে পারে বা ঘটছে, এগুলো বলছে বিভিন্ন বিজ্ঞানীরা। এরকম একটা পরিস্থিতিতে আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমরা অতিবাহিত আচ্ছা, করছি। লাগাও। ইতিমধ্যে আমাদের অনেক বাংলাদেশের প্রথিতযশা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ অনেকে প্রয়াত হয়েছেন এবং অনেক বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ, বলতে গেলে একটা মৃত্যুর মিছিলের মধ্যেই আমরা আছি। এবং আজকে মিলন ভাই আমাদের সাথে অংশগ্রহণ করার কথা ছিল,
দুর্ভাগ্যবশত তার পরিবারও আজকে আক্রান্ত হয়ে যাওয়ায় অংশগ্রহণ করতে পারেন নাই। তো আমরা সবাই প্রার্থনা করি উনি সহ যারা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সবাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এখন কথা হচ্ছে রাজনীতির কথা তো এখন না বলাই ভালো, কারণ এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, সুস্থ ধারার রাজনীতি আমাদের দেশে আর কখনো ফিরে আসবে কিনা। আমরা এত বড় বড় সুযোগ মহান মুক্তিযুদ্ধের পরে একটা বড় সুযোগ আমরা পেয়েছিলাম, দেশে একটা সুস্থ ধারার রাজনীতি থাকবে, মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক মানবিক অধিকার, এগুলো নিয়ে হয়তো আমাদের আর তেমন কথাবার্তা না বললেও হবে। প্রত্যেক সরকারে এগুলোর ব্যাপারে দেখভাল করবে, তারা রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা সংবিধান মোতাবেক দেশ পরিচালনা হবে, এটাই আশা ছিল আমাদের। কিন্তু আমরা সেটাও ফেল করে গেলাম। মহান মুক্তিযুদ্ধের যে অর্জন সেটা আমরা অগ্রসর করে নিতে পারি নাই। আমাদের আরেকটা বড় সুযোগ আসছিল 90 সনে, এখানে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত আছেন অনেকেই, একটা বিনা রক্তপাতে একটা ক্ষমতার পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমরা আশা করেছিলাম যে 90 এর পরে বোধহয় আমরা জাতি হিসাবে যে সমস্যাগুলোর মধ্যে আমরা আছি সেখান থেকে উত্তরণ আমাদের ঘটবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরপর যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু সেভাবে নেতৃত্ব দিতে পারে নাই। আমি কথাগুলো এই জন্যই আনলাম, আমরা কম বেশি সকলেই জানি, কারণ এখানে 111-এর নায়ক আমাদের সামনে বসা আছে, অন্যতম নায়ক। তো আমি তো মনে করি 111ও আমাদের সামনে একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, জনগণের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আপনারা তৈরি করতে পেরেছিলেন। হ্যাঁ, এবং আমরাও খুব আশাবাদী ছিলাম যে একটা গুণগত পরিবর্তন, এবং সেটা আপনারা আপনাদের কাজের ভিতর দিয়ে চেষ্টা করেছেন, দেখিয়েছেন। কিন্তু কি কারণে কাদের অদৃশ্য হাতে আপনারা সেটা পুরোপুরি সফল হতে পারলেন না, মুখ থুবড়ে পড়লেন, হ্যাঁ, সেটা কিন্তু জাতির কাছে একটা বিরাট জিজ্ঞাসা। ভবিষ্যতে এটা আপনাদের হয়তো জবাব দিতে হবে। আমি অনুরোধ করব মাসুদ ভাইকে আপনি এটা লিখে রাখেন, হ্যাঁ, আপনার এর মধ্যে ওই যে এর মতোই আপনি বলে দিয়েন যে এটা আমার মৃত্যুর পরে এটা প্রকাশ হোক। হ্যাঁ, এরকম কিছু একটা মুখবন্ধ লিখে, আমাদের জানার খুব ইচ্ছা যে যে জাতি এই 111-এর ঘটনায় এত আশাবাদী হলো, এত প্রত্যাশা, এবং আপনারা সেইভাবে কিন্তু কাজ করেছিলেন, কিন্তু কি কারণে এটা ফেল করে গেল, এবং সেটার কোনো সদুত্তর খুঁজে পাচ্ছি না। কারণ অনেক সময় আমরা মনে করি 111 যেটা আমরা বলি, এটা 11ই জানুয়ারি সম্ভবত, আমি তো এই 11ই জানুয়ারি এটা উদযাপন করারও পক্ষে ছিলাম, যে এরকম একটা ঘটনা আপনারা ঘটিয়েছেন, যে আমাদের রাজনীতিবিদদের যে একটা সর্বাঙ্গীন অপকর্ম চলছিল, একটা রাজনীতির মধ্যে যেটা একটা আমরা দেখলাম যে একটা খুনাখুনি, মারামারি, তারপরে আপনার এই বিভিন্ন রকম বেবিচার অনাচার, এখান থেকে মুক্তি দেওয়ার যে একটা অঙ্গীকার আপনারা করেছিলেন, সেটা কেন ফেল করে গেল, সেটা আমি জাস্ট একটু আলোচনায় উত্থাপন করলাম। দাদা অপকর্ম বলবো না, রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার মধ্যে দিয়ে ওনারা একটু আলোর ঝলকানি দেখিয়েছিলেন আমাদেরকে। তো যাই হোক, আজকে আলোচনা করার দরকার নাই, কারণ ওনাকে এটা নিয়ে বিব্রত করতে চাই না। কারণ আজকে আমাদের সামনে যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ করতে গেলে আমাদের একটা ঐক্যবদ্ধ সকলের প্রয়াস প্রয়োজন, যেটা বর্তমানে সরকার বৈধ অবৈধ ভোট ডাকাত যাই বলি না কেন, ডিফেক্টো ডিজিউর যে গভর্নমেন্টের বলি না কেন, যারা ক্ষমতায় আঁকড়ে আছে তাদেরই দায়িত্ব। হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশে তো আমরা দেখছি যে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো আলাপ আলোচনার ভিত্তিতে নিয়ে থাকে। আমাদের এখানে কিন্তু রাজনীতির মাঠে যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, পজিশন অপোজিশন, কারো কোনো বক্তব্য কিন্তু বর্তমান সরকার গ্রহণ করছে না। কেন? প্রকাশ্যেই বলে যে কারো দরকার নেই। এখন এই যে এখন বলে যে বিশেষজ্ঞদের মতামত নিয়েই আমরা করছি। তো এখন করোনার চেয়ে এত শক্তিশালী
যিনি বলেছিলেন, তিনিও দেখি এখন করোনার মধ্যে উনি আত্মসমর্পণ করে বলছে যে আমরা কিছু করছি না, সবকিছু বিশেষজ্ঞদের মতামত। আরে বিশেষজ্ঞকে অন্য দলের নাই তো? সব দলেই তো কিছু না কিছু বিশেষজ্ঞ মত থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন মতের পথের বিশেষজ্ঞ থাকতে পারে, তাদেরকেও ইনভলভ করেন। তাহলে না আমরা দেখবো যে জাতীয়ভাবে আমাদের এটা মোকাবেলার একটা দায়িত্ব আমাদের চলে আসবে। এই যে সংসদের কথা উঠলো, সংসদে তো এইসব বিষয় নিয়ে আলোচনার তেমন কোনো সুযোগ নাই। আমি দেখি যে একমাত্র দুই একজনের বক্তব্য দেয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী একটা কি বলে শেষের দিকে একটা বক্তব্য দেয়, বা বিরোধী দলীয় নেতা যিনি থাকেন তিনি একটা বক্তৃতা দেন। সব বক্তৃতার সুর একই। এখন যে বাংলাদেশের রাজনীতি, হেফাজতে কি মূল শক্তি বাংলাদেশে অপোজিশন? এখন তো মনে হচ্ছে আর কোনো রাজনৈতিক শক্তি নাই, মামনুলে একমাত্র অপোজিশনের নেতা, তাকে নিয়ে সারাক্ষণ আমরা আলোচনা করছি। বাংলাদেশ বিটিভি তো বটেই, অন্যান্য চ্যানেলগুলো দেখেন, একমাত্র হেফাজত এবং তার নেতা মামনুল হক, তাকে নিয়ে আমরা 24 ঘন্টা আলোচনা করছি। তারাই হচ্ছে দেশের একমাত্র অপোজিশন। তাহলে সরকার হেফাজতিদের এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখানে অন্যান্যদের যে রাজনীতি করার সুযোগ, সেই সুযোগটা পর্যন্ত রাখে নাই। আজকে এখানে যে আমরা কথা বলছি, একটু কথা যদি এদিক সেদিক বলি, আজকে যদি এখানে প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতাদের নিয়ে কোনো আলাপ আলোচনা করি, আমাকে যে কালকে বাইরে রাখবে তার কোনো নিশ্চয়তা আছে? কোনো গ্যারান্টি আছে? আর একবার ঢোকালে পরে বলে আপনি তো বেইলও পাবেন না, যেসব মামলা দেওয়া হয়। সুতরাং আমরা অত্যন্ত ভয় ভীতির মধ্যে, একটা ভয় ভীতি হচ্ছে অদৃশ্যমান ভাইরাস, আরেকটা ভয়ভীত হচ্ছে সরকারের যে রাষ্ট্র ব্যবস্থা এবং যে শাসন ব্যবস্থা চালু করেছে সেটা। আরেকটা আপনি বলেছেন যে লকডাউনের কারণে মানুষের যে দৈনন্দিন দুঃখ দুর্দশা, হ্যাঁ, সেটার ব্যাপারে সরকারের কোনো সুষ্ঠু পরিকল্পনা নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম এই করোনার মধ্যে আবার 2.5 কোটি মানুষ তারা দরিদ্র সীমার নিচে চলে গেছে। আগে ছিল 2 কোটি, এখন 4 কোটি থেকে 5 কোটি দরিদ্র সীমার নিচে চলে গেছে। এই অবস্থার মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কি কোনো দায়িত্ব নাই? আপনি তখন দিয়েছেন 10,000 কোটি টাকা, আজকে হঠাৎ করে বলেন যে 10 কোটি টাকা। আরে 10 কোটি টাকা দিয়ে কি হয়? যে হারে দুর্নীতি হয় এখানে, প্রত্যেকদিন স্বাস্থ্য বিভাগের নিয়ে যে ধরনের দুর্নীতি প্রকাশিত হচ্ছে, এবং এর মধ্যে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে দুর্নীতি, এবং সেখানে ব্যবস্থাপনার যে দুর্নীতি, সেখানে আমাদের স্বাস্থ্য সেবার যে যন্ত্রপাতি কেনা হয়েছে সেগুলো যে অকেজো করে রাখা হয়েছে, বিমানবন্দরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, বসুন্ধরা হাসপাতাল কিভাবে হাওয়া হয়ে গেল, সব বিষয় কিন্তু কোনো ব্যাপারে আপনি কোনো জবাব সরকারের কাছে, কারণ জবাবদিহিতা এই সরকারের নাই, তার ডিকশনারিতেই নাই যে এটা জবাবদিহি করতে হবে। আজকে আপনি বলেছেন ধর্মীয় সংখ্যালঘু বা জনগোষ্ঠীর উপর যে হামলা হচ্ছে, আপনি রামু থেকে শুরু করেন, গত 12 বছর ধরে রামু থেকে শুরু করে সর্বশেষ আপনি বলেছেন ধীরাই সালনার কথা বা সালতার কথা। আজকেও এই যে হবিগঞ্জ সদরে ওখানকার এমপি এবং মেয়রের নেতৃত্বে আজকে 10-12টা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে যে আগুন দিল, লুটপাট করলো, তার কোনো খবর কোনো চ্যানেলে পেয়েছেন? কোনো পত্রপত্রিকায় আসছে? কারণ এখানে এই আওয়ামী লীগের সন্ত্রাসী এবং তথাকথিত জনপ্রতিনিধি, তাদের নেতৃত্বে এইসব ঘটনাগুলো আজকেও হবিগঞ্জের মাটিতে ঘটনাগুলো ঘটছে। তা আপনি কার কাছে বিচার চাইবেন? পুরা রাষ্ট্রটাকে আপনি বিচারহীনতার মধ্যেই নিয়ে গেছেন, আর আমাদেরকে ব্যস্ত রেখেছেন। করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে আর হেফাজতের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই দুইটা ইস্যু ছাড়া বাংলাদেশে আর কোনো ইস্যু তারা আমাদের সামনে এজেন্ডা হিসেবে দেয় নাই। সুতরাং আপনি লকডাউন দেবেন, লকডাউন যাতে মানুষ মানে, কঠোর ব্যবস্থা করতে গেলে আপনাকে জনগণের যাদের প্রয়োজন আছে তাদের মুখে আহারের ব্যবস্থা করতে হবে। তো সেটা নাই কেন? আপনার তো পরিকল্পনা থাকা দরকার। আপনি উন্নয়নের এত স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, আপনি সব সময় বলেন যে উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভেসে যাচ্ছে। এখন উন্নয়নের জোয়ারে যদি বাংলাদেশ ভেসে যায়, তাহলে আপনি 1 মাস 2 মাস এই দেশের যাদের প্রয়োজন আছে, ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত গরিব মানুষ, চৌধুরী। তাদের মুখে আহারের ব্যবস্থা করবেন। আপনার এটা কাছে আপনার আমি দায়িত্ব। আবার আসবো। আমি একটু চলে ধন্যবাদ। যাচ্ছি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আলোচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। আমি সর্বপ্রথমেই একটা দুঃখ প্রকাশ করছি আপনার কাছে
আমার এখানে একটা মিস্টেক হয়েছে, নামটা আপনার স্কেলে প্রথমে নামটা মিস্টেক করেছে। অবশ্য পরে আমি ঠিক করেছি, তারপরে দর্শকরা লাইভে আছে, আমি বলে দিয়েছি, ওই কারণে আমি দুঃখ প্রকাশ করি। জনাব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, আপনি তো নিশ্চয়ই জাতীয় পার্টির একজন নির্বাচিত সংসদ সদস্য। আপনি ইতিমধ্যে বিএনপি নেতা জাবুদুল্লাহ চৌধুরী এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী, তিন চৌধুরী সম্ভবত এক জায়গায়, আপনি সবার বক্তব্য শুনছেন। আমি কোনো প্রশ্ন রাখতে আপনার কাছে চাই না। তো লকডাউন এবং স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থাপনা, এই বিষয়গুলো আপনার আপনার বক্তব্যের মাধ্যমে আমরা দর্শকরা প্রত্যাশা করে বক্তব্য। উপস্থাপক সাহেব, আজকের আলোচক চারজনই চৌধুরী, আপনি চারজনকে চৌধুরী হিসেবে রাখেন। সরি সরি। চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েট। আচ্ছা, না, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আইটিভি কে আর মিস্টার কবির সাহেবকে যে আজকে আমাকে এখানে আপনারা দাওয়াত করেছেন। তো প্রথমেই গত এক বছরের বেশি সময় আমরা বাংলাদেশে করোনার মধ্য দিয়ে অতিবাহিত করেছি এবং এতে আমাদের অনেক চেনা জানা বিদগ্ধ ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মৃত্যুবরণ করছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন বা স্বর্গবাসী করুন, এই কামনা করছি। এই মুহূর্তে বাংলাদেশ কেন সারা পৃথিবী সম্ভবত একটা সবচেয়ে কমপ্লেক্স একটা সিচুয়েশনের মধ্যে আছে। রিকোয়ারমেন্টস গুলি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে। এখন আমরা জীবন বাঁচাবো, জীবন বাঁচাতে গিয়ে লকডাউন দিব, ঘরে বন্দি থাকবো, যে কথাটা সর্বদাই প্রচারণা করা হয় যে ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তো তাহলে জীবিকা আসবে কোত্থেকে? এত বড় একটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টের উত্তর আমার মনে হয় না এই বিশ্বে কোনো দেশে সঠিকভাবে দিতে পেরেছে। কোথাও ব্রিটেন একবার আপনারা চেষ্টা করেছিল যে ন্যাচারাল ইমিউনিটি যদি ডেভেলপ করে যায়, সেটা ফেল করেছে। তো আমরাও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। প্রথম দিকে একটু হয়তো ঢিলাঢালা ছিলাম, পরিকল্পনার অভাব ছিল, জ্ঞানের অভাব ছিল। পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন সময় কিছু কিছু ব্যবস্থা আমরা ইন্ট্রোডিউস করেছি। এখন খুব বেশি বেড়ে যাওয়াতে লকডাউন দিয়েছি, লকডাউন এক্সটেন্ড করছি, সবকিছু করছি। কিন্তু সাথে সাথে ওই বড় প্রশ্নটা যে জীবিকাটা আসবে কোথেকে? একজন সাধারণ রিক্সাওয়ালা, তার হয়তো ঘরে 3 থেকে 4 দিনের খাবার আছে, পঞ্চম দিন কোথায় যাবে সে? আবার এমনও মানুষ আছেন যারা একদিনের বেশি খাবার নাই, সে দ্বিতীয় দিন লকডাউনে বসে থাকবে, বসে না খেয়ে মরবে, নাকি লকডাউন অমান্য করে কিছু আয়ের ব্যবস্থা করে সে খেয়ে খেয়ে বাঁচতে চাইবে? এই যে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট গুলি অ্যাড্রেস করার মতো ঠিক আমি জানি না। এখানে কথা উঠেছে যে যদি সর্বদলীয় একটা কমিটি থাকতো, যাদের মাধ্যমে যারা জনগণের সাথে মেশেন, জনগণের কথা বোঝেন, জনগণের ভাষা বোঝেন, তাদের মাধ্যমে একটা সম্মিলিতভাবে সুচিন্তিত একটা পরামর্শ নিয়ে যদি কিছু করা যেত, ডেফিনেটলি এটা অনেক ভালো হতো। কিন্তু এই মুহূর্তে আমরা এই পর্যন্ত যা দেখছি, সরকার এককভাবে করে যাচ্ছেন। সরকার যে সব খারাপ করছেন তাও বলবো না, সব যে ভালো করছেন তাও বলবো না। বিশেষ করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি প্রথম থেকে যেভাবে নিরলসভাবে এর পেছনে লেগে আছেন এবং সব সময় মনিটর করছেন, গাইড করছেন, কিন্তু সাথে সাথে ওনার যে বিভিন্ন হাতগুলি আছে, সেটা কি অত সুন্দরভাবে কাজ করতে পারছে কিনা? স্বাস্থ্য বিভাগের কথা উঠে আসলো। স্বাস্থ্য বিভাগকে নিয়ে প্রথম দিন থেকেই এই বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে, কিন্তু অ্যাকশন আমরা তেমন একটা খুব একটা দেখিনি। খুব বেশি হলে এক জায়গা থেকে এক জায়গায় বদলি করা হচ্ছে। বদলি করা কিন্তু কোনো শাস্তি না। একজন সরকারি কর্মচারী হিসাবে তাকে, একজন মানুষকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বদলি করা যায়। এই যে কথাটা আপনি শুরুতেই বলেছিলেন, বসুন্ধরার 31 কোটি টাকার হাসপাতাল কোথায় চলে গেল? মিডিয়া যখন তোলপাড় শুরু করলো, তখন আমরা একটা খবর পেলাম, আমাদেরকে বলা হলো যে এটা বিভিন্ন হসপিটালে দেয়া হচ্ছে। এই দেয়া হলে এই এত বড়টা নিউজ, ঢাকার একটা কেন্দ্রবিন্দুতে এরকম একটা হসপিটাল আবার ডিসমেন্টল করে আমি বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম, এই খবরটা আসেনি কেন? কোথাও কোথায় কোথায় গেল এই খবরটা? আমরা কেন জানি না? আর আমরা কি মনে করেছিলাম যে এই করোনা প্রথম 2-3 মাস 6 মাসে শেষ হয়ে যাবে? আমাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি কোথায়? এই করোনা শুরু হওয়ার পরে যে আইসিইউর রিকোয়ারমেন্ট হবে, আইসিইউর রিকোয়ারমেন্ট আমরা কেন ফোর্সি করতে পারি নাই? আজকে কেন দাঁড়ে দাঁড়ে ঘুরে আইসিইউর সাহায্য ছাড়া মানুষকে মারা যেতে হচ্ছে? আমি আমার এক আত্মীয়কে নিয়ে কয়েকদিন আগে কয়েকটা হসপিটালে ঘোরাঘুরি করেছি, রিকোয়েস্ট করেছি, করে শেষ পর্যন্ত একটাতে পেয়েছি। আর আনফরচুনেটলি 18 তারিখে উনিও মারা গেছেন। তো এই যে আইসিইউ নিয়ে দৌড়াদৌড়ি কেন এটা হবে? আমরা কি ফিল্ড আইসিইউ করতে পারতাম না? যে কথাটা আমাদের একজন আজকের বক্তা বললেন, সেনাবাহিনীকে যদি বলা হতো
বিভিন্ন স্টেডিয়ামগুলিকে যে জায়গা দিয়ে দেওয়া হতো, আমি কোনো ঘর বাড়িও যাচ্ছি না, তাঁবুর মধ্যে আইসিইউ করা যেত ইজিলি। এই কাজটা কেন করা হলো না? ইভেন বেসরকারি ভাবেও এটা যদি কাউকে আহ, বলা হতো, এমন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের আইসিইউ করতে পারতেন। আহ, গত কয়েকদিন আগে ডিএনসিসি মহাখালীর এখানে একটা হসপিটাল করা হয়েছে। আবার নিউজে দেখলাম এই বিল্ডিং এ আরো একটা হসপিটাল করা হয়েছিল, যেটার কোনো খোঁজ খবর নেই। এই যে জবাবদিহিতা ছাড়া এই জন্য কাজ করবার স্বাস্থ্য সেবা অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে, এটা জনগণের কাছে অনেকটা ধোঁয়াশা। এই উত্তরগুলো আমরা অবশ্যই চাই, জনগণ চায়। আচ্ছা, এখন আসি করোনা ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন নিয়ে আমরা বলবো যে বাংলাদেশ সরকার একটা খুব বোল্ড একটা স্টেপ নিয়েছিল, যার জন্য আমরা প্রথম পৃথিবীর 20টা দেশ যে করোনা টিকা পেয়েছে তার মধ্যে আমরা একজন ছিলাম এবং পেয়েছে। তারপরে ইন্ডিয়ার কিছু তালবাহানা ছিল, যার জন্য আমরা হয়তো পাচ্ছিলাম, ঠিক মতো পাচ্ছিলাম না, যার জন্য প্রথমে বলা হলো যে 1 মাস পরে সেকেন্ড ডোজ দেওয়া হবে। আমার যেদিন সেকেন্ড ডোজ দেওয়ার ইস্যু, আমার আগের দিন আমার পিএস কে বললাম যে একটু খোঁজ নাও, উনি বললেন যে না স্যার, এখন সরকার বলছে 2 মাস বলে দিবে। তো 2 মাস হওয়ার পরে গত 18 তারিখে সেকেন্ড ডোজটা দিয়ে আসলাম। তো সেখানেও শুনলাম যে সেকেন্ড ডোজেরও কিন্তু এখনো স্বল্পতা আছে, সবাইকে যে দিতে পারবে এমন নিশ্চয়তা নাই। কেউ কেউ গিয়ে ফিরে আসছেন, যার ডেট আছে, ডেট অবস্থা ডেট নিয়ে গেছেন, যেখানে তার টিকা দেওয়ার কথা, গিয়ে দেখলেন যে না, আজকে দেওয়া যাবে না। তো ভিতরের কথা হচ্ছে টিকার হয়তো শর্টেজ আছে। এই শর্টেজই বা কেন থাকবে? কেন এটা আমরা আগে থেকে টাকা দিয়ে যদি প্রথম ডোজটা ঠিক মতো আনতে পারি, সেকেন্ড ডোজটা কেন আনতে পারছি না? তো ক্রাইসিস আমাদের সব জায়গায় আছে। আর রাজনীতি, আজকে যেটা আপনার হেডলাইন, করোনাকালীন বাংলাদেশ কোন পথে রাজনীতি। রাজনীতি কোন পথে যাবে এটা কিন্তু ডিসাইড সরকার করে না, আমার যেটা ধারণা। এটা ডিসাইড করে আমরা এখানে যে 4 জন মানুষ বসে আছি 4টা দলের, আমরাই ডিসাইড করি। রাজনীতিবিদরাই ডিসাইড করবেন যে রাজনীতি কোন পথে যাবে, কিভাবে যাবে। সরকার অনুগ্রহ করবে, আমাকে মিটিং করতে দিবে, আমাকে এই করতে দিবে, আমি রাজনীতি করব, নাহলে রাজনীতি করব না। তো আপনারা এর আগেও কিন্তু অনেক সময় বাংলাদেশ বা পাকিস্তান আমলে আমরা ছোট ছিলাম, হয়তো দেখেছি। এখানে মাওলা ভাই আছেন পুরানো মানুষ, সবিতা আছেন পুরানো মানুষ, ওনারা আরো আমার চাইতে প্লাস 3জনই এত বেশি রাজনীতিতে এত বেশি পরিপক্ক, ওনার তুলনায় আমি একদম নার্সারি স্টুডেন্টই বলবো রাজনীতিতে। তবু আমরা যেটা দেখেছি যে রাজনীতি কিন্তু চলেছে, কোনো সময় বন্ধ হয়ে থাকেনি, এবং কিভাবে চলবে সেই রাস্তাটা সরকার আমাকে কোনোদিন বলে দিবে না, আমাকে বের করতে হবে। জনগণের চাহিদা কি, জনগণ কি চায়, রাজনীতিবিদরা কি চান, সেই রাস্তাটা বের করার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদেরই। আমি যদি সরকারকে খালি দোষারোপই করতে থাকি, সরকার এটা করতে দিচ্ছে না, ওটা করতে দিচ্ছে না, সেটা করতে দিচ্ছে না, আমি ধরে নিচ্ছি সরকার খুব খারাপ, সরকার এগুলো করতে দিবে না, তাইলে কি আমরা বসে থাকবো? সরকার যদি আমাকে একটা গ্যাজেট পাবলিশ করে না দেয় যে না আপনি এইভাবে রাজনীতি করেন, এইভাবে রাজনীতি করেন, তাহলে কি আমরা রাজনীতি করবো না? আমরা রাজনীতি কার্যক্রম চালাবো না? সে চালানোটা কেমন করে হবে? রেস্ট্রিকশন থাকলে কিভাবে হবে, রেস্ট্রিকশন না থাকলে কিভাবে হবে? ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমরা যে অবস্থা চলছে গত 1 বছর থেকে, জনসমাগম করে আমরা রাজনীতি ভাবে করতে পারবো না। সুতরাং রাজনীতিটা এখন অনেকটা গৃহবন্দী হয়ে থাকতে হবে, এখানে আলোচনা করতে হবে, কিভাবে আগাবো সেটা ফর্মুলেট করতে হবে, এবং সে আগানোটা আস্তে আস্তে করে আগাতে হবে। এটা না করে যদি আমরা খালি দোষারোপের রাজনীতি করতে চাই, ব্লেম গেম চালাতে থাকি, তাহলে আই থিঙ্ক ইউ আর নট গোয়িং ইন দ্য রাইট ওয়ে। তো এই সার্বিক বিবেচনায় আমরা কিন্তু বেশ খারাপ অবস্থায় আছি, আমরা বলবো। রাজনীতির পরিপ্রেক্ষিতে বলি, আমাদের চিকিৎসা সেবার পরিপ্রেক্ষিতে বলি, আমার সাথে সাথে এটাও মনে রাখতে হবে, ছোট্ট একটা দেশ, এই মাত্র আমরা একটা স্কেল থেকে আরেকটা আপ স্কেল হচ্ছি। এই সময়ে 17-18 কোটি দেশের মানুষের যে চাহিদা আছে, মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে খাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সব চাহিদা মিটিয়ে একদম পরিপূর্ণ একটা ডেভেলপ কান্ট্রির মতো সবকিছু করে ফেলতে পারবো, সেটাও যদি আশা করি, আমার মনে হয় না সে আশাটা আমাদের খুব বৈধ আশা হবে। আমাদের নিজেদের বিবেচনা করতে হবে, আমাদের কি আছে, আমাদের দেশীয় সম্পদ কি আছে, এই সম্পদের মধ্যে কত ভালো বেস্ট ইউটিলাইজেশন অফ আর রিসোর্সেস, এটা যদি করতে পারি, আই থিঙ্ক উইলসে সরকার করুক, যে করুক, তাকে বলবো যে জব ওয়েল ডান। তো আমরা এই কাজটা হয়তো ঠিক মতো এখনো করতে পারছি না। ধন্যবাদ। স্যার, আমি একটা প্রশ্ন রাখতে চাই ছোট করে। সেটা হলো, আমি গতকালকে, এবং আপনি নিশ্চয়ই জানেন কিনা, দেখেছেন কিনা, মিডিয়া অনেক জায়গায় আসছে, ফেনী শহরে একজন পথচারী, একজন স্টুডেন্ট হবে সম্ভবত, রিক্সা মাস্ক হয়তো নাই, যে কোনো কারণে হয়তো বা, পুলিশ দেখলাম তাকে অ্যাগ্রেসিভ ভাবে 4-5 জন পুলিশ কর্মকর্তা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে মারধর করেছে ব্যাপক। এটা নিয়ে পাবলিকও একটু দেখলাম উত্তেজিত হয়ে গেল।
আরেকটা বিষয় হলো বিভিন্ন জায়গায় যে লকডাউন এখন চলছে, আমি তো বিভিন্ন জায়গায় আমার পত্রিকা আছে, একটা সাপ্তাহিক, একটা দৈনিক, অবশ্যই আমি বিভিন্ন দিকে মুভ করি। আমি অনেক দিকে যাচ্ছি, দেখছি যে পুলিশের দ্বিমুখী আচরণ। যেমন কিছু দোকান খোলা আছে, কিছু দোকান বন্ধ। মহল্লা বাজার কেন্দ্রিক যেগুলো, অনেক পান দোকানদারের আমি দেখছি বক্সয়ে পিক্কে মেরে পালিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপক লাঠিপিটা করা হচ্ছে। এটা কি আইনের লোক হয়ে করতে পারে সে? এই আচরণগুলো করতে না, পারে? অবশ্যই না। যদি সরকার বলে থাকে যে সর্বাত্মক লকডাউন, তার মানে সবকিছু বন্ধ থাকবে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমরা দেখি ছোটখাটো দোকানপাট কিছু কিছু খোলা আছে। যদি 100টা দোকান এক লাইনে থাকে, সেখানে অ্যাটলিস্ট দুটো দোকান হলেও খোলা আছে। আবার যেটা বললেন মাস্ক পরা, এটা কিন্তু আমাদের সচেতনতা যথেষ্ট অভাব আছে আমাদের মধ্যে, জনগণের মধ্যে। সরকার এসে আপনাকে মাস্ক পরিয়ে দিতে পারবে না, আপনাকে পুরো অনুরোধ করতে পারবে, উপদেশ দিতে পারবে যে মাস্কটা পরেন, এই মাস্কটা পরলে আপনার 90% সেফটি আসবে, এটা পরলে আপনার এটা আসবে, এই কথাগুলো বলতে পারে, বোঝাতে হবে। এবং এটা কিন্তু প্রথম থেকে বোঝানো হচ্ছে 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 তারপরেও আমি একজন মাস্ক ছাড়া ঘুরে বেড়াবো, আমি তো আমার ক্ষতি শুধু করছি না, আমি তো আরেকজনের ক্ষতি করছি, আরো 3 জনের ক্ষতি করছি। এই ক্ষতিটা বন্ধ করার জন্য সরকারকে কিছু কিছু ক্ষেত্রে কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমরা ওই ভালোভাবে ব্যবহার করে দেখেছি, বুঝিয়ে শুনে বলে দেখা হয়েছে, আমরা মানি না। আমি এখনো দেখি অনেক জায়গায় মাস্ক পরেই না, পরলে নাকের নিচে নামিয়ে রাখে, না হলে মুখের নিচে নামিয়ে রাখে। তো এটা তো মানে একটা অলংকার না, এটা তো একটা প্রোটেকশন। আমার যে প্রোটেকশনটা যে দুটো জায়গার কাভার করতে লাগবে, নাককে আবার মুখকে বিশেষ না করে। স্যার, এখানে একটা বিষয় হলো, আপনার মাইর দূর করে তো আপনি এগুলো সমাধান করতে পারবেন না। আপনার একটা গাইডলাইন না, দিতে হবে। এখন কি আপনি গাইড একটা বিধান করতে হবে, হয়তো আপনি বিধান করেন যে পানিশমেন্ট করেন 500 টাকা। কারণ বাঙালি তো আমরা অনেকটাই সচেতন, আর আবার ব্যাপক অসচেতন। আমি অনেক জায়গায় আমি যেটা দেখছি হ্যাঁ, আমি বিশ্বাস করি সেনাবাহিনী যে যখন মারধর মারধর সেনাবাহিনী করে যখন হবে না। মাঠে ছিল প্রথম দিকে, হুম, সেনাবাহিনী আমি হুম। আমরা মনিটরিং করে দেখছি বিভিন্ন বাজার ঘাটে মাঠে, তখন কিন্তু আমরা দেখছি সেনাবাহিনীর ভূমিকা যেমন ছিল, মাইকিং করে তো আপনারা সবাই বাসা যান, আপনারা ওই অ্যাগ্রেসিভ মুভমেন্ট তো সেনাবাহিনীর, এটা কখনো আমরা দেখি না, থাকে না। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই এখানে কথাগুলো খেয়াল করেন। এখানে কথা হলো সেনা জরিমানার যে বিধান, আপনি যদি 1000 হ্যাঁ, টাকা করে ইয়েস, জরিমানার বিধান করেন, এই ইয়েস, আই বিধানটা এগ্রি, করতে হবে আপনাকে সচেতনতার জন্য। এখন একটা এক্স্যাক্টলি। অনেক ভাবে দেখতে পারে, ওই যে 1000 টাকা জরিমানার বিধান, অনেকে 500 টাকা নিয়েও পকেটে রাস্তায় দেখা যাচ্ছে, হ্যাঁ, 500 টাকা পকেটে নাই। তাতে এইভাবে আমি মনে করি সচেতনতা করা সম্ভব। এই বিষয়গুলো কি না আপনারা এটাতে, সংসদে হ্যাঁ প্রস্তাবনা এটা আমি দিচ্ছেন কিনা? ফুললি এগ্রি যে এটা যদি একটা পেনালাইজেশন থাকতো, একটা পেনাল্টি করার ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমরা একটু বেশি সচেতন থাকতাম। গায়ে দুটা মাইন নিয়ে নিলাম, কিন্তু 1000 টাকা দেওয়া লাগলো না। এই দুটাকে যদি আমি ওয়ে আউট করতে চাই, অনেকে মনে করবে যে ঠিক আছে, দুইটা গায়ে খাইছি, এটা ভালো আছে, পকেট থেকে তো টাকা গেল না। বাট একটা সিস্টেম করা উচিত। কারণ ফিজিক্যালি ট্রিট করা, ইল হ্যান্ডেল করা, এটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। কারণ সে পুলিশ কর্মকর্তাকেও সে অধিকার কেউ দেয়নি, সরকারও দেয়নি। আর ওই তাকে যে অন্য যে কোনো একটা লোক একটা অপরাধ করেছে বলে তাকে মারধর করবে জনসমক্ষে, তার জন্য একটা বিধান থাকা উচিত অবশ্যই। সেই বিধান অনুযায়ী তাকে যদি পেনাল কোনো ইয়ে করতে হয় সেটা করবে, অন্য কোনো সাজা দিতে হলে সাজা দিবে, সেটা করা উচিত। আরেকটা তবে স্যার, আমি আমাদের আরেকটু ইনফরমেশন স্যার, আমি জনসাধারণের যেটা আরেকটা প্রশ্ন দরকার, দিচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ সচেতনতা ভারতে, আসতেই হবে। প্রতিবেশী দেশ ভারতে কিন্তু একটা জরিমানার বিধান আছে, জি, এবং মালয়েশিয়াতেও আছে। তা পাকিস্তান এবং বিভিন্ন দেশে আমি আমার জানা আছে, মতে অনেক জায়গায় করেছে আছে, এই অনেক বিধানটা। দেশে আছে এটা। তো বাংলাদেশে আপনি দেখেন ভ্রাম্যমাণ আদালত নামাচ্ছে, এখানে দেখেন তাৎক্ষণিক 5 জনকে পানিশমেন্ট দিল, অত 10 জন পার পেয়ে গেল। আপনি একজন সংসদ সদস্য হিসাবে, জাতীয় পার্টির একজন সংসদ প্রতিনিধি হিসাবে, আপনি কি এই যে জরিমানার বিধান কি হওয়া উচিত বলে আপনি আমি মনে করেন না? আমি মনে করি, অবশ্যই মনে করি যে যে কোনো একটা আইন যখন করি, আইন ভঙ্গ করলে তার একটা শাস্তি থাকতেই লাগবে। না হলে খালি বোঝালাম বোঝালাম বোঝালাম, আমি শুনলাম না, তো এতে করে তো লাভ হচ্ছে না। যেভাবে সংক্রমণ বেড়ে গেছে, অফিসিয়াল ক্যাজুয়ালিটি আমাদের প্রতিদিন এখন প্রায় 100 প্লাস মাইনাসে চলছে, যেটা গত বছর এই সময়ে 30 বা 40-এর কোঠায় ছিল। তো সেটা এত বেড়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের মধ্যে সচেতন আসে না। আমি যখন এলাকায় যাই, গ্রামে যাই, মাস্ক বলতে গেলে নাই, সেখানে মনে হয় আমরা 2-4 জন আছি যারা মাস্ক পরি, বাকিদের নাই। কিরে বেটা, মাস্ক পরিস না কেন? বলে স্যার করোনা কই, করোনা তো নেই। গ্রামে আসলে হয়তো করোনার প্রভাবটা একটু কম ছিল, হ্যাঁ। বা এখনো কম আছে। সেটার হয়তো অন্য অন্য কারণ আছে, তারা ফিজিক্যালি অ্যাক্টিভ আছেন, সবাই সবাই সকালে ঘর থেকে বেরিয়ে ভিটামিন ডি পাচ্ছেন, বা আরো অন্যান্য কাজ আছে কিছু। কিন্তু বাট এই যে সচেতন হওয়া, আমাকে একটা মাস্ক পরতে হবে, একটা মাস্ক পরলে আমাকে কি প্রোটেকশন আমাকে দিবে, এবং আমি যার সাথে কথা বলছি বা মিশছি তাকে কি প্রোটেকশন দিবে, এই কথাটা একটু আজকে 1 বছরও যদি আমরা বোঝাতে না পারি, আর কবে পারবো আমি জানি না। সুতরাং একটা যে কোন ধরনের একটা শাস্তির বিধান থাকা উচিত বলে আমি অবশ্যই মনে করি।
ধন্যবাদ জনাব জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। আপনার কাছে আমি আবার আসবো। ওই যে এটিএম গোলাম মাওলা চৌধুরী, আপনি যদিও অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের দিকে আছি, আপনি 3 থেকে 4 মিনিট বলতে পারেন মাওলা ভাই। যে ধন্যবাদ আপনাকে। আমি আলোচনার শুরুতেই যে কথাগুলো বলছি ওইটা রিপিট করতে চাই না। আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে কাজে লাগিয়ে আমার এই মহামারীর হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে। আমি মনে করি জীবন আগে, জীবিকাটা পরে। আমরা যদি 15 দিন, 1 মাসের অসহায় মানুষগুলার, 1 কোটি মানুষের যদি খাদ্যের ব্যবস্থা বিধান করতে পারি, আমার মনে হয় আমরা অনেকাংশে সফল হব। যাই হোক, ধন্যবাদ। এটা আমি আবেদন থাকবে আমাদের দলের পক্ষ থেকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে কাজে লাগান মানুষকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য। আরেকটি কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, মাসুদ ভাই অনেকটা সচেতন ভাবে আমি বলবো বলে ফেলছেন। প্রধানমন্ত্রী অনেক সিদ্ধান্ত উনি নেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী কিছু কিছু সিদ্ধান্ত যে সাহসিকতার সহিত নেন নাই তা না, নিয়েছেন। কিন্তু মাসুদ ভাই বলছেন ওনার হ্যান্ডস গুনা সঠিকভাবে কাজ করতে পারেন কিনা, বা সেখান নিয়ে একটা প্রশ্ন উনি পরিষ্কার করেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্রী পরিষদ, অধিকাংশ মন্ত্রী পরিষদ দুর্নীতিবাজ এবং ব্যর্থ। এরা রাষ্ট্র পরিচালনায় একেবারে অযোগ্য এবং অথর্ব। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে তো আর কথাই বলার কিছু নাই। এটা সাধারণ মানুষই বলে যে তিনি বলছেন যে তিনি জানেন না, সিদ্ধান্ত হয়েছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত করোনাকালীন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছে, আমি তো জানি না, তাহলে উনি মন্ত্রিসভা আছেন কেন? যাই হোক, যে আরেকটি কথা আমি বলতে চাই, মাসুদ ভাইয়ের নির্বাচনী এরিয়া নুসরাত নামে একটা মেয়ে, সম্ভবত নামটা যদি আমার ভুল না হয়, মাদ্রাসার এক ছাত্রী, আগুনে নুসরাত, হ্যাঁ, মারা গেছে। এর বিরুদ্ধে একটা মামলা হলেন, সেখানে একটা ইনসিডেন্ট হতে পারে। কিন্তু প্রতিটি মন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ। একটা প্রত্যন্ত অঞ্চলে, একটা গ্রামের, একটা উপজেলার একটা মেয়ে আত্মহত্যা আগুনে পড়ে তাকে মারা হয়েছে বা এটা করা হয়েছে, সেইটাও প্রধানমন্ত্রীর নির্দেশ। মানে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে, তাহলে মন্ত্রী পরিষদের দরকারটা কি? তাহলে একাই একাই প্রধানমন্ত্রী চালাক। যাই হোক, এই ব্যর্থ মন্ত্রী পরিষদ দিয়ে আর যাই হোক রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। মাসুদ ভাই একদিন একটা কথা আলোচনায় বলছিলেন যে ওনাদের যে 111-এর যে সরকারের সময় 8 জন না 10 জন মন্ত্রী পরিষদের উপদেষ্টা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তখন যদি সুন্দরভাবে চলতে পারে, তাহলে এখন 60 জন মন্ত্রী পরিষদের সদস্য দিয়ে পারে না কেন? তাহলে দুর্নীতিবাজ দিয়ে আর যাই হোক রাষ্ট্র পরিচালনা করা যায় না। আরেকটি কথা আপনারা জানেন, আজকে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ প্রতিদিনে ব্যানার হেডলাইন আসতেছে, চট্টগ্রামের সরকার দলীয় হুইপের, সম্ভবত দাদার অঞ্চলের যে হুইপের অপকর্ম, তার জমি দখল, তার টেন্ডারবাজি, তার চাঁদাবাজি, তার ছেলের কারণে একজন ব্যাংকার আত্মহত্যা করেছে। এই যে প্রতিনিয়ত সংবাদ আসতেছে, কিন্তু তার মামলা হয়েছে। যে ভদ্রলোক মারা গেছেন, ওনার স্ত্রী মামলা করেছেন, সেই মামলার আসামি গ্রেপ্তার করা হয়নি। কেন করা হয়নি? তিনি সরকারি দল। আজকে দেখেন বাংলাদেশের রাজনীতি, আপনি বললেন মামুনুল হক, মাওলানা মামুনুল হক। মামুনুল হক হেফাজতের নেতা, মামুনুল হক একজন আলেম। মামুনুল হক যদি কোনো অপরাধ করে থাকেন সোনারগাঁয়ের যে ঘটনাকে কেন্দ্র করে, তাহলে সেদিন তাকে গ্রেপ্তার করলেন না কেন? আজকে গ্রেপ্তার করছেন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের যে ওনাদের ভাষায় তাণ্ডব, হ্যাঁ, তাদের এই সমাবেশের কারণে তাকে গ্রেপ্তার করা হলো কেন? এটিএম গোলাম মাওলা চৌধুরী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। হেফাজতের প্রসঙ্গে যখন আপনি বলছেন, হেফাজতের পূর্বের মাওলানা আহমেদ শফী সাহেবের যে কমিটি, সেই কমিটিতে কিন্তু মাওলানা মামুনুল হক ছিলেন না। মামুনুল হক তো এই কমিটিতে, আমার কথা আমি বলছি,
ওই কমিটিতে মুফতি ফয়েজুল্লাহ ছিলেন, যিনি ইসলামী ঐক্য জোটের মহাসচিব, 20 দলীয় জোটে ছিল। পরবর্তীতে তারা বাইরে গেছে, স্বতন্ত্রভাবে এখন আছে বলেন। আরেকজন আছে ওই যে স্বতন্ত্র কি ভাবে না না নাই, উনি উনি মাইনুদ্দিন, সরকার আমি বলছি ইসলামী ঐক্য জোটের থেকে মুফতি ফয়েজুল্লাহ ঢাকা মহানগরের এক সময় সেক্রেটারি ছিলেন এবং যুগ্ম মহাসচিব ছিলেন হেফাজতের। এবং তারাও কিন্তু কেলা আপনার ওই যে শাপলা চত্বরে যে ঘটনা হয়েছিল, ওই আসামি কিন্তু কেলা ওই মামলাগুলোর। কিন্তু আরেকটা বিষয় যে মাইনুদ্দিন রুহি, মাওলানা মাইনুদ্দিন রুহি সম্ভবত, সেও হেফাজতের আহমেদ শফি সাহেবের কমিটির যুগ্ম মহাসচিব, তারও নাকি ওই মামলাগুলোর আসামি। এখন অনেকগুলো প্রশ্ন দেখা দিচ্ছে, এটা কিন্তু পত্রিকা এবং টকশোতে আমরা শুনছি, যেটা গণমাধ্যমে কর্মী হিসাবে, সেটা হলো ওনাদেরকে কেন ধরছে না। আমি আমি সেই কথাটাই বলছি যে মাওলানা মামুনুল হক সাহেব 13 সালের 5 মে কোন কমিটি, তখন আজ থেকে 7 বছর 8 বছর আগে মামুনুল হক সাহেব নেতৃত্বে ছিলেন না। ফয়জুল্লাহ সহ ওনাদেরকে আমি চিনি, আমি ওনাদের সাথে আমি একসাথে কাজও করেছি, আমি জানি। ওনাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে না, ওনারা এখন সরকারি ছত্রছায়ায় আছেন। যেহেতু হেফাজতকে 2 ভাগে বিভক্ত করা হয়েছেন সরকারি প্যাট্রোনাইজেশনে, যারা সরকারের পক্ষে আছেন তারা মামলার বাইরে আছেন, কারাগারের বাইরে আছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মামুনুল হক সাহেবকে যদি গ্রেপ্তারই করতে হয়, তিনি যদি অন্যায় করে থাকেন, তিনি যদি ব্যভিচারই করে থাকেন, তাহলে সোনারগাঁ থেকে গ্রেপ্তার করা হলো না কেন? আজকে ওনাকে গ্রেপ্তার করলেন 2013 সালের 5 মে। এই প্রতিহিংসার রাজনীতি থেকে যদি বেরিয়ে না আসা যায়, এই যে প্রতিহিংসা দিয়ে আর যাই হোক একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। যে কথাটা আমার আপনি তো সময়ের খুব নির্ধারণ করে দিয়েছেন, কথা বলাও যাচ্ছে না। আমাদের সুব্রত দা যে কথাটা বললেন, সুস্থ ধারা রাজনীতি ফিরে আসবে কিনা উনি সন্দেহ প্রকাশ করছেন। আমি একজন আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করতে চাই। আমাদের সাথে আজকের আলোচক হিসাবে একজন সাহসী মানুষ আছেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আমি ওনার ভূমিকা দেখেছি 111-এর সময়, যদিও সেটা সেদিন অগণতান্ত্রিক সরকার ছিল, কিন্তু আমরা আশাবাদী হয়ে উঠছিলাম, সাধারণ মানুষ আশাবাদী হয়েছিলেন, ওনারা আশার আলো দেখিয়েছিলেন। অগণতান্ত্রিক সাংবিধানিক ছিল, কিন্তু সাংবিধানিক সংবিধানের একটা অক্ষরে দিক সেদিক করা হয়নি। যাই হোক, আমি আজকের সময় নাই, মাসুদ ভাইয়ের সাথে এই পয়েন্টে আলোচনা পারলেও আরেক সময় করব। কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান কতদিন ছিল সেটা বিতর্কের ব্যাপার, সে আলোচনা ছিল না। হ্যাঁ, সে আলোচনা আমি আজকে যেতে চাই না, সেটা আরেকদিন আপনার সাথে আলোচনা করব। যে এই যে প্রতিহিংসার রাজনীতি যে চলছে, প্রতিহিংসার মধ্য দিয়ে একটা কল্যাণ রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা যাবে? আমার কি কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাষ্ট্র কি প্রতিষ্ঠা করা যাবে? গতকালকে কি হয়েছেন সেটার জন্য যদি, এই প্রতিহিংসার জন্য যদি আমরা প্রতিবারই আমরা করতে থাকি, এই যে আজকে আলোচনা বলতে হয় চৌধুরী সাহেব আসেন, রাজাবুদ্দৌলা চৌধুরী সাহেব, যদি ওনার নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 2 কোটি টাকা ওনার বিরুদ্ধে অভিযোগ আত্মসাৎ করেছেন, এর জন্য ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, ভালো কথা। সেই টাকাটা আছে এখনো, সেই টাকাটা, হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী হিসাবে ব্যাংকের যে ট্রানজেকশন একটু অনিয়ম করেছেন, ঠিক আছে, সে অনিয়মের জন্য উনি অপরাধী, ঠিক আছে, আমি তা আইনের ঊর্ধ্বে কেউ না। কিন্তু কথাটা হলো টাকাটা আছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা যে আত্মসাৎ হয়েছেন, বিদেশে পাচার হয়ে গেছেন, তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে। না, আমি এখানে শেষ করে দিই। এই যে প্রতিহিংসার রাজনীতি থেকে, তিনি 3বারের প্রধানমন্ত্রী, তিনি বয়োজ্যেষ্ঠ একজন নারী, তিনি বিধবা একজন নারী, তিনি সাবেক সেনা প্রধানের নারী বা সাবেক সেনা প্রধানের স্ত্রী, তিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, তিনি জামিন পেতে পারেন, কিন্তু প্রতিহিংসার রাজনীতির কারণে তাকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে আলেম ওলামাদেরকে যেভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেভাবে গ্রেফতার করা হচ্ছে, এই রমজানের ভিতরে, রমজান মাসে তাদের উপরে যে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, এর তীব্র নিন্দা আমরা জানাই। এদেরকে গ্রেফতার করতে হবে কেন? তারা যদি অপরাধী হয়ে থাকে তাদেরকে নজরবন্দি করে রাখেন না। আপনার ফোর্স নাই, আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এতই দুর্বল? আমরা তো দেখেছি তাদের সফলতা বিভিন্ন ক্ষেত্রে,
যখনই আপনারা সরকারে যারা থাকেন তারা যখন হুকুম করেন তখন আর সেই পুলিশ অফিসার পারে না তার দায়িত্ব পালন করতে। তবে কিছু কিছু অতি উৎসাহী পুলিশ অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনে আছে অতি উৎসাহী, তারা কিন্তু সরকারকে ডুবাচ্ছে না। আজকে আমি যে কথাটা বলে শেষ করতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের শাসক গোষ্ঠী আওয়ামী লীগের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, নিদানকালে কেউ থাকে না। আজকে অনেককে, আজকে আওয়ামী লীগের লোকের অভাব নাই, সবখানে যেদিকে তাকাবেন আওয়ামী লীগ আছেন। নিদানকালে কেউ থাকে না। 1975 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমার বাবার লাশটা যখন সিঁড়িতে পড়ে আসছিল, এত বড় আওয়ামী লীগ, এত লক্ষ লক্ষ নেতা কর্মী, তারা ধন্যবাদ তখন মামলা কোথায় ভাই, ছিল? আর সময় দিতে সেই পারছি জন্য না বলি আপনাকে। এখনো সময় ধন্যবাদ। আছে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটা রাজাবুদ্দুল্লাহ সুস্থ ধারার চৌধুরী, নিশ্চয়ই রাজনীতিতে শুনতে পাচ্ছেন? ফিরে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে মিউট দায়িত্ব করা আছে নিতে মনে হবে। হচ্ছে আপনার এখানে, রাজা ভাই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। রাজাবুদ্দুল্লাহ চৌধুরী, এখানে আপনি মিউট করা আছে, করেন। যা হোক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুনতে পাচ্ছেন? বলেন। হ্যালো। আপনি ও তো- রাজা ভাই ফ্রি আমি- হয়েছে। ও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর রাজা ভাই, আমি বলুন। আপনার কাছে আমি জানতে চাই, হ্যাঁ বলো। হ্যাঁ সবসময় তো হ্যাঁ। হেফাজত নাকি বিএনপি, এই যে হেফাজতের কর্মকাণ্ডের সাথে বিএনপি জড়িত, এটা আজকের বক্তব্য ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এরা নিত্য প্রতিদিনে হচ্ছে। আর আরেকটা বিষয় হলো, আপনারা তো আন্দোলন সবসময় করতেছেন, ঈদ একটার পর একটা হচ্ছে আন্দোলন, আপনাদের কোরবানি রোজা সবে যাচ্ছে। আপনাদের মূলত আসলে রাজনৈতিক কর্মকাণ্ড তো আপনাদের, আমি যতটুকু জানি, স্থগিত। বিএনপির রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড এবং হেফাজত নিয়ে অনেক দোষারোপের রাজনীতি চলছে যে বিএনপি এর ইন্ধন যোগাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি তো বিএনপির না, এটা তথ্য সম্পাদক ছিলেন। একটা রাজনৈতিক দলের একজন প্রভাবশালী শীর্ষস্থানীয় ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করে, সেটার পিছনে যুক্তি থাকা উচিত। আজকে একটু আগে আমি বলেছি, এটিএম মাওলানা সাহেব বললেন, হ্যাঁ গোলাম মাওলা চৌধুরী সাহেব বললেন যে হেফাজতে ইসলামের উত্তরে আজকের যে ঘটনাটা, এটা হলো 13 সালের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে একটা আবির্ভাব করানো হচ্ছে। অর্থাৎ এই পবিত্র রমজান মাসে অ্যাটলিস্ট আলেম ওলামা যারা যারা যে দলেরই হোক না কেন, যেভাবেই থাকুক না কেন, তাদেরকে অ্যাটলিস্ট এই সময়ে কিছু না করে পরে আপনি অনেক কিছু করতে, আইনে আয়ত্ত আনতে পারতেন। এই মুহূর্তে করতে হবে, কারণটা কি? কারণে একদিকে তো লকডাউন দিয়ে আপনি করোনার মধ্যে, আমরা খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা সবাই আছে দেশের মানুষ, তার মধ্যে আবার এই ধরপাকড়, আবার গ্রেপ্তারি, এগুলো নিয়ে মানুষের তো মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করার, মানে যে কথাটা আমাদের মহাসচিব বলেছেন যে ক্র্যাকডাউন করা হচ্ছে। ক্র্যাকডাউন করবেন কেন আপনি? আপনি তাদেরকে ধরার তো অনেক পথ আছে। আপনি এইভাবে ধরে একটার পর একটা হেফাজত ধরবেন, রাতে রাতে ধরবেন, দিনে ধরবেন, বিশাল বাহিনী, যে কথাটা একটু আগে বলেছেন যে পৃথিবীতে বাংলাদেশের মধ্যে হেফাজত আর আওয়ামী লীগ আছে আর কেউ বোধ নাই। কিন্তু এই আলেম ওলামাদেরকে সম্মান করা উচিত। এই রোজা রমজানের মাসে তাদেরকে স্যাক্রিফাইস করা উচিত ছিল, আমি মনে ধন্যবাদ করি। আর 2 রাজাবুদ্দুল্লাহ নাম্বার, চৌধুরী। বিএনপির সাথে সকল দলেরই ভালো সম্পর্ক। বিএনপির সাথে শুধু হেফাজত ইসলাম না, সমস্ত ইসলামিক রাজনৈতিক দল, জাতীয়বাদী রাজনৈতিক দল, মধ্যপন্থী জাতীয়বাদী রাজনৈতিক সবাই দল যারা আছেন, রাজাবুদ্দুল্লাহ যারা চৌধুরী, সবার সাথে আপনাদের সম্পর্ক, কিন্তু কেলে যে ইসলামী ঐক্যজোট, যেটা মুফতি ফজলুল হক আমিনী ছিলেন চেয়ারম্যান, সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক যখন চেয়ারম্যান ছিলেন, মুফতি আমিনী সেক্রেটারি ছিলেন, হ্যাঁ তখন ছিলেন আমিনী বিএনপি সাহেব, দলের ছিলেন তারা। তখন তো আপনারা ইসলামী ঐক্যজোটকে 2 ভাগ করে দিচ্ছেন। আপনারা 2 গ্রুপে, মানে এখনো তো আপনাদের এখানে আছে, না, 2 ভাগ তো মানে করে না 2 কেউ। অংশ না, আপনাদের এখানে এখনো জাকপা 2টা ভাগ, শফিউল আলম প্রধানের পার্টি, সেই 2টা গ্রুপে 20 দলে আছে। আবার এনডিপি, সেটারও বাইঙ্গা দিচ্ছেন, সেটাও 2 গ্রুপ। আপনাদের আপনাদের জোটগত পলিটিক্স তো আমরা বুঝতে পারতেছি না। 20 দল কি 40 দল হয়ে গেল, না 20 দলে আছে? জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সবাইকে একটা কাছে আসতে হবে। যেভাবে বলেন না কেন, আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা আমি মনে করি যে বাংলাদেশে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে জাতীয় পার্টি আছেন মাসুদ চৌধুরী সাহেব, অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, জাতীয় পার্টির নেতা। তার প্রতি আমাদের যথেষ্ট হ্যাঁ আহ্বান থাকবে যে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হতে হবে। এখন পার্লামেন্টে দাঁড়িয়ে জাতীয় পার্টি বিরোধী দল শুধু থাকলাম আর শুধু বিভিন্ন প্রোগ্রামে বিরোধী দলে একটা অংশগ্রহণ করবে, সেটা হবে না। বিরোধী দলের মতো ভূমিকা থাকতে হবে। সেটা যদি থাকে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আবার সেই ভূমিকা
অংশগ্রহণ ধন্যবাদ করতে পারে। রেজাবুদ্দৌলা সেই জন্য চৌধুরী আমি ভাই, মনে করি আমি আর আজকের যে সময় দিতে প্রেক্ষাপট, পারছি না, এই অনুষ্ঠান আজকে হ্যাঁ একদমই আজকের শেষ। এই প্রেক্ষাপটে আমি মনে করি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে আজকে এই সুনামি, আমাদের যে করোনার সুনামি, এর থেকে আমরা মুক্তি লাভ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য প্রয়োজন হলে একটা কঠিন কর্মসূচি বাংলাদেশে আসা উচিত। ধন্যবাদ ধন্যবাদ। রাজাবুদ্দৌলা চৌধুরী। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সময় একদম শেষ, 2 মিনিট আপনি বলেন। আচ্ছা, আমি একটু জীবন জীবিকা নিয়ে কথা বলি। জীবন আমাদের সরকার, জীবন না, আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী বলেন। আজকে 10.5 কোটি টাকা বরাদ্দ করছেন এই যে জীবন জীবিকা ধারা দান্তনিক। এখন শোনেন, এটা কি না এটা কি গত জনগণ, বছর, আপনি মনে করেন কি গত না বছরের না, মতো হবে না এটা এটা তো পূর্বে? তামাশা। এটা এটা তো 16 কোটি মানুষের সাথে তামাশা করতেছেন। আমি বলি কি, গতবার যখন শুরু হলো তখন আমাদেরকে বলা হলো যে জীবন আগে, হ্যাঁ, জীবিকা পরে। কদিন পরে গিয়ে দেখি আবার উল্টে গেল, জীবিকা আগে জীবন পরে। এই করতে করতে এই বছরও উনি জীবনকে প্রাধান্য দিল, যে এখন আমরা কঠোর লকডাউনে যাব। তা আসলে তো কোনো লকডাউন হচ্ছে না, এটা তো একটা থামসা হচ্ছে লকডাউনের নামে। মুখে বলছি লকডাউন, কিন্তু কার্যত হচ্ছে এটা ঢিলে ঢালা একটা, কি এটাকে কি বলা যায়, পৃথিবীর কোন দেশে এটা হচ্ছে কিনা জানি না। তা আপনি যেটা করতে পারবেন না সেটা বলার দরকারটা কি? মানুষের সাথে থামসা করা, প্রতারণা করা। আগে আপনি কথা বলতেন, এখন আপনি কথা বলেন না, এখন সবকিছু বিশেষজ্ঞদের কথা বলেন। তো বিশেষজ্ঞরা তো বলছিল কন্টিনিউয়াসলি 2 সপ্তাহ কঠোর লকডাউন দিতে এবং গরিব মানুষের, অনাহারী মানুষের আহারের ব্যবস্থা করতে। সেটা করেন না, আপনি 7 দিন দিয়ে থামসা করতেছেন। মৃত্যু আজকেও তো প্রায় 92 জন না 95 জন মারা গেছে। তো মৃত্যু মিছিল তো বেরিয়ে যাচ্ছে, আপনি স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে পারছেন না। আপনি যদি এইভাবে লেজে গোবরে করে ফেলেন তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের একদিকে করোনা থেকে মুক্ত হতে গেলে আমাদের একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিতে হবে। আপনি এক সপ্তাহ বললে তো হবে না। এটাকে আপনি করোনা মুক্ত করতে গেলে দেশটাকে শুধু দেশের মানুষের না, এই যে আপনি সবকিছু আবার খুলে দিলেন, হ্যাঁ, প্রবাসীদের নিচ্ছেন, আবার প্রবাসী ওদেরকে আনতেছেন, আজকে ডোমেস্টিকের সব ফ্লাইট ছেড়ে দিয়েছেন। এটা একটা থামসা শুরু করতে, এটা তো থামবে না। আমার তো মনে হয় আপনি ইচ্ছা করে করোনাকে জিয়ে রাখতেছেন। এটাও আপনার একটা রাজনীতি, অপরাজনীতি। আমি বলেছিলাম যে বাংলাদেশে অপরাজনীতি চরম উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের বর্তমান করোনাকালীন রাজনীতি। এইটাই হচ্ছে দুঃখজনক এবং অপরাজনীতি নিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করছে। ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত চৌধুরী সাহেব। এখন আমি আলোচনা মূলত একদম শেষ পর্যায়ে মাসুদ উদ্দিন স্যারের বক্তব্যের মধ্যে শেষ করতে চাই। আমি কোনো প্রশ্ন রাখতে চাই না, আপনি নিশ্চয়ই সবার বক্তব্য শুনছেন। সর্বশেষ আপনার দর্শকদের ব্যাপারে আপনার বক্তব্য যেটা প্রথমে এবং বললাম, লকডাউন। আমাদের একটা ডিসিশন নিতেই হবে যে আমরা কি কোন পথে আগাবো, এবং সেটার জন্য বিশেষজ্ঞ বলি সর্বদলীয় মতামত নিয়ে একটা এমন একটা কিছু পলিসি আমাদের ফর্মুলেট করতে হবে, যে পলিসিটা আমরা আগাবো, এবং তখন আর ব্লেম গেমটা চলে যাবে। এখন দেখেন, এদিকে আমরা লকডাউন বলছি, দোকানপাট বন্ধ করে রাখছি, ব্যবসা বাণিজ্য রোজার মাসে একটা ভালো ব্যবসার সময় মানুষের, সেটা বন্ধ আছে। ওদিকে আপনার গার্মেন্টস খোলা, কলকারখানা খোলা। তো সেই লক্ষ লক্ষ লোক কিন্তু প্রতিদিন ঢুকছে বেরোচ্ছে। তো সেখানে কি করোনা স্প্রেড করবে না? অবশ্যই করছে। যদি সম্ভবত যে ঠিক আছে, এই একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কর্মচারীগুলি কাজ করবে, কর্মীগুলি কাজ করবে, এরা ঢুকলো 14 দিনের আর বেরোবে না। 14 দিন কোয়ারেন্টাইনের মধ্যে থাকবে, এরপরে তাদের টেস্ট করে বের করা হবে, আবার টেস্ট করে আবার ঢুকানো হবে আর একটা ব্যাচকে 14 দিনের জন্য। এরকম করেও যদি করা যেত তাহলে হয়তো সিচুয়েশনটা আর একটু বেটার হতো। বাট এই ডিসিশন গুলো কেন জানি নেওয়া হচ্ছে না। যেমন কয়েকদিন আগে বলা হলো আমাদের দেশ থেকে কোনো প্লেন আসবেও না, যাবেও না। এদিকে যখন প্রবাসী কল্যাণ মন্ত্রী একটু বিভিন্ন জায়গায় একটু রিকোয়েস্ট করা শুরু করলেন, দৌড়াদৌড়ি করলেন, এবং যারা প্রবাসী কর্মী তারা যখন বিমান অফিসের সামনে এখানে সেখানে এক দলবদ্ধ হয়ে একটু চিল্লাচিল্লি করলেন, তখন আবার এটা খুলে দেওয়া হলো 4টা দেশের জন্য। তো 2 দিন আগে যখন ডিসিশনটা নেওয়া হলো তখন কি এই বিবেচনাটা করা হয়নি? যদি না করা হয়ে থাকে কেন করা হয়নি? এইখানেই কিন্তু অযোগ্যতার কিছু কিছু প্রমাণ আমরা পাই। এই জিনিসগুলি আমাদেরকে একটু আরো সঠিকভাবে বিবেচনা করতে হবে, প্রত্যেকটা সিচুয়েশনটাকে ইভ্যালুয়েট করতে হবে, করে তারপরে মাত্র আমাদের ডিসিশনগুলো নেওয়া উচিত। আমি আশা করব আগামী দিনগুলোতে সরকারি ডিসিশনগুলা এরকম ইনফর্ম ডিসিশন হবে এবং কনসালটেটিভ ডিসিশন হবে, যেটা দিয়ে আমরা একটা ডিসিশন নিয়ে 2 দিন পরে আবার যেন বদলাতে না হয়, এই ধরনের কাজগুলো যাতে করতে না হয়, এবং কনফ্লিক্টিং যেন ডিসিশন না হয়। এই কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত অতিথিদেরকে আইটিভি মুক্ত সংলাপে সময় দেওয়ার জন্য।
আমরা প্রতি নিয়মিত চেষ্টা করি আপনি মনে মিউট দেশ আছেন। ও জাতির সঞ্চালক সাহেব বিভিন্ন- আপনি মিউট করা আছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। যে ধন্যবাদ আপনাদের সময়কে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং গোলাম মাওলা চৌধুরী, সব চৌধুরী, সাইদ চৌধুরীকে ইনশাআল্লাহ আইটিভির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি মাসুদ উদ্দিন স্যার আবার যে কোনো সাড়া দিলে আমাদের যে ইনশাআল্লাহ। কোনো কর্মকাণ্ডে আমরা অবশ্যই আপনাকে ইনভাইট করব, আপনি আমাদেরকে ইনশাআল্লাহ সময় দিন। ভালো ইনশাআল্লাহ। থাকেন, সবাই সুস্থতা কামনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।